পুরনো দিনের কথা। কোনো এক দেশের একজন বাদশা ছিলেন। এই রাজা খুব সৎ, সাহসী এবং দয়ালু মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের খুব খেয়াল রাখতেন। রাজার রানীও একজন ভালো মহিলা ছিলেন। রাজার রানী ছিলেন এক গরিব কাঠুরের মেয়ে। একদিন রাজা শিকার খেলতে খেলতে বনে অনেক দূরে চলে গেলেন এবং আবহাওয়াও খারাপ হয়ে গেল। ঝড় ও তুফানের কারণে কেউ কিছুই দেখতে পাচ্ছিল না। সব সঙ্গী একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যেমন যেমন সন্ধ্যার অন্ধকার নামতে থাকল, রাজার মনে ফিরে আসার চিন্তা হতে থাকল। কিন্তু রাজা রাস্তা হারিয়ে ফেলেছিলেন এবং তিনি ফিরেও যেতে পারছিলেন না। আর বন জঙ্গলি পশুতে ভরা ছিল। জঙ্গলে রাত কাটানো সম্ভব ছিল না। তাই রাজা কোনো নিরাপদ জায়গা খুঁজতে লাগলেন। রাজা দূর কোথাও থেকে ধোঁয়া উঠতে দেখলেন। রাজা কাছে গিয়ে দেখলেন যে সেখানে ছোট একটি বাড়ি ছিল। রাজা দরজায় ধাক্কা দিলেন। ভেতর থেকে একজন বৃদ্ধ মানুষ কাশতে কাশতে বাইরে এলেন। রাজা বললেন যে তিনি এক পথ হারানো পথিক। বাইরে আবহাওয়া খারাপ, তাই তার আশ্রয় দরকার। ওই বৃদ্ধ মানুষটি রাজাকে ভেতরে নিয়ে এলেন। সেই বৃদ্ধ মানুষটির একটি খুবই সুন্দরী যুবতী মেয়েও ছিল। তারা দুজন জঙ্গলে এই কুঁড়ে ঘরে থাকত। বৃদ্ধ কাঠ কেটে বাজারে বিক্রি করে আসত এবং তাদের সংসার চলত। মেয়েটি রাজার জন্য খাবার তৈরি করল। খাবার সাদাসিধে ছিল, কিন্তু খুব ভালো রান্না করা হয়েছিল। তারপর রাজার জন্য একটি ভালো বিছানা পেতে দিল। বৃদ্ধ এবং তার মেয়ে রাজার খুব খেয়াল রাখল। সকাল হতেই রাজা তার রাজপ্রাসাদে ফিরে এলেন। রাজা তার রাজপ্রাসাদে ফিরে এলেন ঠিকই, কিন্তু তার সেই বৃদ্ধ মানুষটির সুন্দরী মেয়েটির কথা খুব মনে পড়ছিল, যে তাকে একজন বিদেশি পথিক মনে করে এতটা ভালো যত্ন নিয়েছিল। রাজার বিয়ে তার নিজের কাকার মেয়ের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু সেই মেয়েটি খুব অহংকারী এবং চালাক ছিল। রাজা বিয়েতে অস্বীকার করলেন এবং সিদ্ধান্ত শোনালেন যে তিনি জঙ্গলে থাকা সেই গরিব কাঠুরের মেয়েকে বিয়ে করবেন। আর এভাবেই রাজার বিয়ে সেই কাঠুরের মেয়ের সাথে হয়ে গেল। তার খুড়তুতো মেয়েটির এই কথাতে খুব রাগ হল। এবার সে সুযোগের সন্ধানে থাকতে লাগল। রাজার ঘরে প্রথম বছর কন্যা হল, পরের বছর আবার কন্যা হল। তখন রাজার কাকা বললেন যে রাজত্ব ছেলে সামলায়, তাই রাজার দ্বিতীয় বিয়ে করা উচিত। কিন্তু রাজা রাজি হলেন না। যখন খুড়তুতো মেয়ের বিয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল, তখন সে মন্ত্রীকে ধীরে ধীরে নিজের সাথে মিলিয়ে নিল এবং মন্ত্রীকে বিয়ের লোভ দিয়ে রানীর ঘরে সাপ ঢুকিয়ে দিল। সাপের কামড়ে রানী মারা গেলেন। মেয়েরা তখনও ছোট ছিল, কিন্তু রাজা তবুও বিয়ে করলেন না। যখন কাকার মেয়ে দেখল যে রাজার সাথে তার দাঁও মারতে পারছে না, তখন সে মন্ত্রীর সাথে মিলে রাজাকে বিষ দিয়ে দিল এবং এভাবেই নিজে ক্ষমতা হাতে নিল। রাজার একজন দাসী এই সব দৃশ্য দেখছিল এবং সে বুঝে গিয়েছিল যে এই কাকার মেয়ে একদিন রাজকন্যাদেরকেও মেরে ফেলবে। তাই সেই দাসী দুই রাজকন্যাকে রাতের অন্ধকারে নিয়ে অনেক দূরে চলে গেল। এভাবেই এক দয়ালু রাজার প্রজারা একজন অত্যাচারী ও বদমেজাজি শাসক পেল। বুড়ি দাসী মেয়েদের নিয়ে জঙ্গলে চলে এলো এবং তাদের লালন পালন করতে লাগল। সময় কাটতে থাকল এবং সেই দুই মেয়ে যুবতী হয়ে গিয়েছিল। একদিন বুড়ি দাসীটি গুরুতর অসুস্থ হয়ে গেল এবং সে মৃত্যুর একেবারেই কাছাকাছি হয়ে গেল। তখন সে দুই মেয়েকে নিজের কাছে ডাকল এবং তাদের জানালো যে আসলে তারা দুজনেই রাজকন্যা, এবং এও জানালো যে তাদের বাবা মায়ের সাথে কি হয়েছিল। সেই বুড়ি দাসীর মরার পর সেই দুই রাজকন্যা একা হয়ে গেল। তারা তাদের বাবা মাকে মনে করে খুব কাঁদত, কিন্তু কিছুই করতে পারত না। এভাবেই দিন কাটতে লাগল। একদিন রাজকুমার জঙ্গলে শিকার খেলতে এলো এবং তার সাথে তার মন্ত্রীর ছেলেও ছিল। রাজকুমার তিতির পাখি শিকার করল এবং মন্ত্রীর ছেলেকে বলল যে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এসো, আর রাজকুমার নিজে একটি গাছের নিচে বিশ্রাম করতে লাগল। মন্ত্রীর ছেলে সেই তিতিরগুলোকে জবাই করে তাদের মাংস বানিয়ে একটু দূরে আগুন জ্বালিয়ে ভাজতে লাগল। তার নজর সামনে একটি কুঁড়েঘরের উপর পড়ল, যেখানে এক খুবই সুন্দরী মেয়ে দাঁড়িয়ে অবাক হয়ে মন্ত্রীর ছেলেকে দেখছিল। মন্ত্রীর ছেলেও খুব অবাক হল যে জঙ্গলে এত সুন্দর মেয়ে কোথা থেকে এলো। মন্ত্রীর ছেলে তার কাছে গেল এবং নিজের পরিচয় করিয়ে জিজ্ঞাসা করতে লাগল। এমন সময় সে পোড়া গন্ধ পেল। মন্ত্রীর ছেলে দৌড়ে তিতিরের কাছে এলো, কিন্তু ততক্ষণে সেটা পুড়ে গিয়েছিল। মন্ত্রীর ছেলে এটা দেখে খুব চিন্তিত হল, কিন্তু মেয়েটি বলল, তুমি সরো, আমি তোমাকে ভেজে দিচ্ছি। তারপর সেই মেয়েটি সেই তিতিরগুলো তাকে ভেজে দিল। রাজকুমার মন্ত্রীর ছেলের জন্য অপেক্ষা করছিল,
সে অবাক হল যে আজ সে এত বিলম্ব কেন করল, আগে তো সে খুব তাড়াতাড়ি ভেজে নিয়ে আসত। যখন মন্ত্রীর ছেলে ভাজা তিতিরগুলো নিয়ে সেখানে পৌঁছালো এবং রাজকুমার সেগুলো খেল, তখন রাজকুমার সেগুলো খাওয়ার পর অবাক হয়ে বলল যে আজ তুমি এত মজার তিতির কিভাবে ভেজেছ? আজ থেকে আগে তো তোমার হাতে এমন স্বাদ ছিল না। তখন মন্ত্রীর ছেলে জানালো যে এখান থেকে একটু দূরে একটি কুঁড়েঘর আছে, সেখানে একজন খুবই সুন্দরী মেয়ে থাকে। এই তিতিরগুলো সেই ভেজে দিয়েছে, কারণ আমি তো তাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর আমার তিতিরগুলো তো পুড়ে গিয়েছিল। এদিকে ছোট রাজকন্যা যখন কুঁড়েঘরে ফিরে এলো, সে দূরে নদীর ধারে কাপড় কাচার জন্য গিয়েছিল, তখন বড় বোন তাকে মন্ত্রীর ছেলের পুরো ঘটনা শোনাল, যে কিভাবে সে তাকে দেখতে থাকল এবং তার সব তিতির পুড়ে গেল। তখন ছোট বোন বলল, দেখো, এবার সে রাজকুমারকে নিয়ে তোমার কাছে আসবে এবং তুমি এত সুন্দর যে সে তোমাকে পছন্দ করে ফেলবে। যদি সে তোমাকে পছন্দ করে নেয়, তবে তুমি তার সাথে চলে যেও এবং বিয়ে করে নিও, কিন্তু আমার ব্যাপারে কিছুই বলো না। কিন্তু বড় বোন তাকে অস্বীকার করল এবং বলল যে আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। কিন্তু ছোট বোন বলল যে আমিও তোমার পেছনে পেছনে আসব, কিন্তু আমাদের সম্পর্ক দুনিয়ার সামনে আসবে না। এই বলে সে কুঁড়েঘর থেকে বাইরে গেল এবং যখন সে ফিরে এলো, তখন তার হাতে ছোট ছোট ফুল ছিল, আর সে এই ফুলগুলো তার বোনকে দিতে দিতে বলতে লাগল যে যখন রাজকুমার তোমাকে নিজের সাথে নিয়ে যাবে, তখন তুমি এই ফুলগুলোকে রাস্তায় একটি একটি করে ফেলে যেতে থেকো, যাতে আমি তোমার পেছনে পেছনে আসতে পারি। সব কথা বুঝিয়ে ছোট রাজকন্যা কুঁড়েঘর থেকে বেরিয়ে একটু দূরে একটি গাছের কাছে গিয়ে লুকিয়ে গেল, আর ঠিক তখনই রাজকুমারও সেখানে এসে গেল। যেমনই রাজকুমারের নজর সেই রাজকন্যার উপর পড়ল, সে তাকে দেখতেই থাকল এবং তার উপর মুগ্ধ হয়ে গেল। সে রাজকন্যাকে জিজ্ঞাসা করল যে সে এই জঙ্গলে একা কি করছে। তখন রাজকন্যা তার ছোট বোনের বোঝানো কথাগুলো বলতে লাগল যে এখানে আমি আমার বাবা মায়ের সাথে থাকতাম, আমার মা মারা গেছেন, আর বাবা আমার কাঠুরে ছিলেন। আমরা বন থেকে কাঠ কেটে শহরে বিক্রি করে জীবন নির্বাহ করতাম। কিছুদিন আগে আমার বাবাও মারা গেলেন এবং এখন এই দুনিয়াতে আমার কেউ নেই। এই জন্য আমি জঙ্গলে একা থাকি। রাজকুমার যখন এটা শুনল, তখন সাথে সাথে বিয়ের প্রস্তাব করল এবং সাথে যাওয়ার জন্য বলল। রাজকন্যা সাথে যেতে প্রস্তুত হয়ে গেল। রাজকন্যা একটি ছোট পুটলি নিল, যার মধ্যে সেই সাদা ফুলগুলো ছিল, আর রাজকুমার তাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসিয়ে নিল এবং তারপর তারা রাজপ্রাসাদের দিকে চলতে লাগল। রাজকন্যা একটি একটি করে ফুল রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছিল এবং এদিকে ছোট রাজকন্যাও গাছের পেছন থেকে বেরিয়ে তাদের পিছু করতে লাগল। রাজকুমার রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছাল এবং রাজা ও রানীর কাছে গেল। তাদের রাজকন্যার সব কথা জানাল এবং জানাল যে সে দ্বিতীয় বিয়ে এই কাঠুরের মেয়ের সাথে করতে চায়। রাজকুমারের প্রথম স্ত্রী তার মাসির মেয়ে ছিল এবং তার মাসিও বিধবা হওয়ার পর মহলেই থাকতেন। যখন সেই মা মেয়েরা জানতে পারল, তখন তাদের খুব রাগ এলো। কিন্তু রাজকুমারের প্রথম স্ত্রী জানত যে সে যে কাজ করার সংকল্প করে সেটা করেই থাকে। তাই সে ভান করে বলল যে কত ভালো হবে যে রাজকুমারের দ্বিতীয় বিয়ে হবে এবং আমরা সৎ বোন না হয়ে বোন হয়ে থাকব। যখন সে খুশির সাথে অনুমতি দিচ্ছিল, তখন আর কার কি আপত্তি থাকতে পারত। আর তারপর এভাবেই রাজকুমারের ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল। ছোট রাজকন্যা ফুল বাঁচতে বাঁচতে যখন শহরে প্রবেশ হল, তখন শহরে আনন্দের পরিবেশ ছিল। রাজকন্যা একজন বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করল যে আম্মা, কি হয়েছে, পুরো শহরে উৎসব কেন হচ্ছে? তখন বুড়ি মহিলা জানাল যে আমাদের রাজকুমারকে জঙ্গল থেকে একটি খুব মিষ্টি সুন্দরী মেয়ে মিলেছে এবং রাজকুমার তাকে বিয়ে করতে চায়, তাই পুরো শহর আনন্দ করছে। মেয়েটি সেই বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করল যে এই শহরে কি আমার কোনো কাজ মিলতে পারে? আমি কাছেরই গ্রাম থেকে এসেছি, আমার বাবা মা নেই এবং আমার কাছে থাকার জন্য বাড়িও নেই। তখন বুড়ি মহিলা বলতে লাগল যে হ্যাঁ, আজকাল রাজপ্রাসাদে খুব কাজ আছে, আমিও সেখানেই যাচ্ছি। বুড়ি মহিলার একটি মেয়ে ছিল যে কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। সেই বুড়ি মহিলা রাজকন্যাকে বলল যে তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে থেকে যাও। এই বুড়ি মহিলা যৌবনে রাজপ্রাসাদে কাজ করত এবং এখন বৃদ্ধকালের কারণে সে কাজ ছেড়ে দিয়েছিল। রাজকন্যা বুড়ি মহিলাকে বলল যে আম্মা, আমি কাজ করতে চাই, তুমি কি আমাকে কাজ জোগাড় করে দিতে পারো? বুড়ি মহিলা রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদের দিকে চলতে লাগল, যেখানে সব দিকে বিয়ের বাজনা বাজছিল। সেই বুড়ি মহিলা যখন রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছাল, তখন সামনে থেকে রাজকুমারের প্রথম স্ত্রী আসছিল। সেই বুড়ি মহিলা বিনম্রভাবে অভিবাদন করে বলল যে এ আমার ভাগ্নি, এ আজই গ্রাম থেকে এসেছে, এর বাবা মা মারা গেছেন, একে মহলে কাজে রাখুন।
রাজকুমারের প্রথম স্ত্রী কিছুক্ষণের জন্য রাজকন্যাকে দেখল এবং তারপর কিছু ভাবতে ভাবতে তাকে নিজের সাথে তার ঘরে নিয়ে এলো এবং বলতে লাগল যে এখানে রাজপ্রাসাদে সব দাসীরা রানীর অনুগত, আমি কাউকে কিনে নিতে পারি না। কিন্তু যদি তুমি আমার জন্য কাজ করো, আমি যা বলবো তুমি তাই করো, তাহলে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব। ছোট রাজকন্যা তাকে দেখেই চিনে গিয়েছিল যে এ রাজকুমারের প্রথম স্ত্রী এবং তার কথা শুনেও সে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল। রাজকন্যা এই কথাগুলো শুনে তাড়াতাড়ি বলল যে হ্যাঁ রানীমা, আপনি যা বলবেন আমি করার জন্য প্রস্তুত। তখন রাজকুমারের স্ত্রী হেসে বলল যে এখনও আমি রানী নই, এখনও রাজকুমার রাজা হয়নি। এই শুনে বুদ্ধিমতী রাজকন্যা বলল যে আপনার ভাগ্য উঁচু হোক, যদি আল্লাহ চান তো আপনি খুব তাড়াতাড়ি রানী হয়ে যাবেন। এই শুনে প্রথম স্ত্রী বলল যে তুমি খুব কাজের জিনিস, তুমি শুধু এই রাজপ্রাসাদে আমার কথা মতো চলো। এই শুনে বুদ্ধিমতী রাজকন্যা বলতে লাগল জি, আমি আপনার সব কথা রাখব। এরপরে রাজকুমারের প্রথম স্ত্রী ছোট রাজকন্যাকে নিয়ে তার বড় বোনের কাছে এলো এবং বলতে লাগল যে আজ থেকে এ তোমার দাসী, তোমার কোনো কাজ করানোর থাকলে তুমি একে দিয়ে করিয়ে নিও। যখন বড় রাজকন্যা তার ছোট বোনকে দেখল তখন সে খুব খুশি হল। দুই বোন একে অপরকে গলায় জড়িয়ে ধরল। ছোট বোন বড় বোনকে বলেনি যে এখানে রাজপ্রাসাদে তার কাছ থেকে কি কাজ করানো হবে। রাজকুমারের বিয়ে হয়ে গেল। রাজপ্রাসাদে সবাই খুশি ছিল, ব্যতীত রাজকুমারের প্রথম স্ত্রীর। ছোট রাজকন্যা সারাদিন দ্বার কাছে থাকত এবং তারা দুজন মিলে ভাবত যে কিভাবে দ্বিতীয় স্ত্রীকে সরানো যায়। বড় রাজকন্যা গর্ভবতী হল। এই কথা প্রথম স্ত্রীর জন্য সহ্য করার মতো ছিল না, কারণ সে এখনও রাজকুমারকে সন্তান দিতে পারেনি। রানী, রাজা এবং রাজকুমার এতে খুব খুশি ছিল, তাই বড় রাজকন্যার বেশি যত্ন নেওয়া হতে লাগল। ছোট রাজকন্যা এখন চিন্তিত থাকতে লাগল। সে তার বড় বোনকে বলল যে এখান থেকে কোথাও দূরে চলো। এখন সে বড় রাজকন্যাকে এটাও বলতে পারছিল না যে তার জন্য কত বিপদ আছে এবং প্রথম স্ত্রী তাকে কত হিংসা করে। যদি সে কাউকে বলেও দিত তবে কেউ তাকে বিশ্বাস করত না, কারণ প্রথম স্ত্রী সবার সামনে তার খুব খেয়াল রাখত। ছোট বোনের কথা শুনে বড় বোন বলতে লাগল যে এখানে আমার সবাই খেয়াল রাখে, সেই সময় আমি তোমাকে বলেছিলাম যে আমার সাথে চলো, তুমি যদি বলো তো আমি এখনই রাজকুমারকে বলে দিই যে তুমি আমার বোন। কিন্তু বুদ্ধিমতী রাজকন্যা বলতে লাগল এখন জানানোর মানে হবে যে রাজকন্যারা মিথ্যাবাদী এবং তারা ইচ্ছে করে নিজেদের সম্পর্ক লুকিয়ে রেখেছে এবং কোথাও এই দুই বোন কোনো ষড়যন্ত্রের জন্য মহলে আসেনি তো। এই ভেবে ছোট বোন বড় বোনকে কঠোরভাবে নিষেধ করে দিল যে সে কাউকে এই কথা জানাবে না। কিছুদিন পর যখন প্রসবের সময় এলো তখন প্রথম স্ত্রী ছোট রাজকন্যা এবং ধাত্রীকে খুব বেশি টাকা দিল এবং বলল শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই তুমি শিশুটিকে হত্যা করে দেবে এবং সেই শিশুর জায়গায় একটি বিড়ালের বাচ্চা রেখে দেবে। ছোট রাজকন্যা বলল যে এই কাজ আমি খুব বুদ্ধিমত্তার সাথে করব। তারপর যেমনই বড় রাজকন্যার বাচ্চা হল তখন ধাত্রী বাচ্চাটি তুলে ছোট রাজকন্যাকে দিল এবং বলল একে নিয়ে যাও এবং নিয়ে গিয়া হত্যা করে দাও আর এর জায়গায় বিড়ালের বাচ্চা রেখে দাও। ছোট রাজকন্যা তাড়াতাড়ি বাচ্চাটিকে কাপড়ে মুড়ে পেছনের দরজা দিয়ে নিজের ঘরে এলো এবং বুড়ি মহিলাকে বলল যে আম্মা, এই আমার বোনের বাচ্চা, এর উল্লেখ কারোর সামনে করো না, একে তুমি ছাগলের দুধ খাওয়াও, আমি সন্ধ্যায় আসছি। বুড়ি মহিলা কোনো ধরনের প্রশ্ন করল না, কারণ ছোট রাজকন্যার তাড়া ছিল। সে বাচ্চাটিকে নীরবে রেখে দিল। ছোট রাজকন্যা যখন রাজপ্রাসাদে এলো তখন সেখানে অদ্ভুত দৃশ্য ছিল। ধাত্রী সবাইকে জানালো যে রানী মানুষের বাচ্চার বদলে একটি বিড়ালের বাচ্চাকে জন্ম দিয়েছে। সবাই খুব বিষণ্ণ এবং বিস্মিত ছিল। রাজকন্যা কেঁদে যাচ্ছিল এবং বলছিল যে এটা মিথ্যা, কিন্তু কেউ তার সাথে কথা বলছিল না। ছোট রাজকন্যা আরও একবার তার বড় বোনকে বলল যে সে তার সাথে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাক এবং তাদের নতুন জীবন শুরু করুক, কিন্তু বড় রাজকন্যা মানল না এবং বলতে লাগল যে সে রাজকুমারকে ভালোবাসে এবং সে তাকে ছেড়ে যেতে পারবে না। ছোট রাজকন্যা সন্ধ্যায় ঘরে এলো এবং সে পুরো ঘটনা তার বুড়ি আম্মাকে জানালো। এই শুনে বুড়ি আম্মা বলতে লাগল যে তাকে তার অবস্থায় ছেড়ে দাও, তুমি আর আমি এই বাচ্চাটির ভালো করে লালন পালন করব। তারপর সময় এভাবেই কাটতে লাগল। রাজার শরীর খারাপ হতে লাগল এবং তারপর সে সুস্থ হতে পারলেন না এবং রাজা মারা গেলেন। রাজার মরার পর রাজকুমারকে রাজা বানিয়ে দেওয়া হল। রাজকুমারের মা রাজার মৃত্যুর পর নিভৃতবাসী হয়ে গেলেন, তাই সব দায়িত্ব রাজকুমার, যে এখন রাজা ছিল, সে এবং তার দুই রানী সামলে নিলেন।
এখন দ্বিতীয়বার আবার ছোট রানী গর্ভবতী হল। তখন বড় রানী ছোট রাজকন্যাকে খুব অনেক পুরস্কার দিল এবং বলল যে এবার বাচ্চার জায়গায় একটি কুকুরের বাচ্চা রেখে দিও। এই শুনে বুদ্ধিমতী রাজকন্যা বলল যে এমন করো না, আপনারও সন্তান নেই এবং রাজার উত্তরাধিকারীর দরকার। এই শুনে বড় রানী রেগে বলল, যদি কাজ না করতে চাও তো এখান থেকে চলে যাও, আমি এই কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। তখন ছোট রাজকন্যা বলতে লাগল, আরে না না রানীমা, আমি তো ঠাট্টা করছিলাম। ছোট রাজকন্যা আরও একবার ছোট রানী যে তার বোন ছিল তাকে বোঝালো যে এখান থেকে চলে চলো। এই শুনে ছোট রানী বলল যে এখন তো আমি রানী হয়ে গেছি এবং মনে হচ্ছে যে তুমি আমাকে হিংসা করছো। ছোট রাজকন্যা তার কম বুদ্ধিমত্তার জন্য বিলাপ করে থাকল। প্রসবের সময় হল তো আরও একবার বাচ্চা হতেই ছোট রাজকন্যা বাচ্চা তুলে নিল এবং ধাত্রী তার জায়গায় একটি কুকুরের বাচ্চা রেখে দিল। ছোট রাজকন্যা আগের মতোই পেছনের দরজা দিয়ে নিজের ঘরে এলো এবং বাচ্চা বুড়ি আম্মাকে দিয়ে উল্টো পায়ে দৌড়ে ফিরে গেল। রাজপ্রাসাদে শোরগোল হচ্ছিল। বড় রানী বলতে লাগল যে আমার তো এই মহিলাকে মানুষ বলেই মনে হয় না। প্রথমবার এ বিড়ালের বাচ্চাকে জন্ম দিয়েছিল এবং এবার কুকুরের বাচ্চাকে। পরের বার এ না জানি কিসের জন্ম দেবে। রাজকুমারও খুব চিন্তিত ছিল। তাই রাজকুমার মন্ত্রীর ছেলেকে, যে এখন বাবার জায়নায় মন্ত্রী হয়ে গিয়েছিল, তাকে আদেশ দিল যে সে একটি বড় খাঁচা তৈরি করাক এবং ছোট রানীকে তাতে বন্দি করে শহরের চত্বরে রেখে দেওয়া হোক। আসতে যেতে থাকা সব মানুষ তার উপর থুথু করবে এবং এই শাস্তি তাকে 3 দিনের জন্য দেওয়া হবে। তারপরে তাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে দেওয়া হবে। মন্ত্রী রাজাকে বোঝানোর অনেক চেষ্টা করল যে আমার মনে হয় যে ছোট রানী খুব নিষ্পাপ। কিন্তু রাজা কারোর কথা শুনল না এবং একটি বড় খাঁচায় ছোট রানীকে বসিয়ে শহরের চত্বরে রেখে দেওয়া হল, যেখানে সব আসতে যেতে থাকা মানুষ 3 দিন পর্যন্ত তার উপর থুথু ফেলত। তারপরে ছোট রানীকে কারাগারে বন্দি করে দেওয়া হল। বড় রানী যা চাইত তা সে পেয়ে গিয়েছিল এবং সে রাজার সাথে খুব খুশি ছিল। রাজার কখনো কখনো ছোট রানীর কথা মনে তো আসত, কিন্তু একই সাথে তার বিড়াল আর কুকুরের বাচ্চার কথা মনে আসত, তো তার রাজকন্যার প্রতি ঘৃণা হতে শুরু করেছিল। তারপর এদিকে ছোট রাজকন্যা রানীকে বলল যে তার বিয়ে আছে, তাই সে রাজপ্রাসাদের কাজ ছেড়ে যেতে চায়। রাজপ্রাসাদে দাসীর অভাব ছিল না, তাই বড় রানী তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিল। আর তারপর ছোট রাজকন্যা, বুড়ি আম্মা এবং 2 রাজপুত্রকে নিয়ে জঙ্গলে চলে এলো এবং তারপর সে 2 বাচ্চার লালন পালন করতে লাগল। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। আর তারপর একদিন রাজা তার মন্ত্রীর সাথে জঙ্গলে শিকার খেলার জন্য এলেন। রাজা এবং মন্ত্রী তাদের ঘোড়াকে একটি নদীর ধারে নিয়ে গেলেন এবং ঘোড়াদের জল খাওয়াতে লাগলেন। তখনও তারা জল খাওয়াচ্ছিলেন যে তারা দেখলেন যে 2 খুব সুন্দর বাচ্চা কাঠের 2 ঘোড়া নিয়ে নদীর ধারে এসেছে এবং তাদের জল খাওয়াচ্ছে। আর সেই 2 বাচ্চা একই সাথে গান গাইছিল, কাঠের ঘোড়া লোহার লাগাম, জলপান করে নাও আমার গোলাম। রাজা এটা দেখলেন তো রাজা খুব বিস্মিত হলেন এবং রাজা সেই বাচ্চাদের কাছে গিয়ে বলতে লাগলেন, প্রিয় বাচ্চারা, কাঠের ঘোড়াও কি জলপান করে এবং লোহারও কি লাগাম হয়? এই শুনে বড় বাচ্চাটি বলল যে কোনো নারী কি কখনো কোনো বিড়াল বা কুকুরের বাচ্চাকে জন্ম দিতে পারে? এই শুনে রাজা এবং মন্ত্রী দুজনেই চমকে উঠলেন। রাজা বাচ্চাদের বললেন, তোমাদের এই শিক্ষা কে দিয়েছে? বাচ্চারা বলল, আমাদের মাসি। রাজা বাচ্চাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মাসি কোথায়? আমাকে তোমাদের মাসির কাছে নিয়ে চলো। বাচ্চারা রাজা আর মন্ত্রীকে সেই কুঁড়েঘরে নিয়ে এলো, যেখানে কিছুদিন আগে রাজা এসেছিলেন এবং এখান থেকে নিজের রানীকে নিয়ে গিয়েছিলেন। রাজা তার পুরনো দাসীকে দেখে বিস্মিত হয়ে গেলেন। রাজা ছোট রাজকন্যাদের বললেন, এ মেয়ে, এ কি ঘটনা এবং এই শিশুরা কারা? তখন ছোট রাজকন্যা বলল যে আপনি কিছু সময় আগে এখান থেকে যে মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন, আমি তার বোন। আমি জানতাম যে মহলে ষড়যন্ত্র হয়। রাজা বলতে লাগলেন, তুমি আগে থেকেই সবকিছু কিভাবে জানতে? এই শুনে রাজকন্যা বলতে লাগল যে আমরাও কোনো সাধারণ বংশের নই, আমরা 2 বোনও রাজকন্যা। আমাদের বাবাও রাজা ছিলেন, তিনিও একবার জঙ্গলে শিকার খেলতে এসেছিলেন এবং পথ ভুলে আমার দাদু, যিনি একজন কাঠুরে ছিলেন, তার কাছে ছিলেন। সেখানেই তার আমাদের মাকে পছন্দ হয়ে গেল এবং তারপর তিনি বিয়ে করে নিলেন। আর তারপর রাজপ্রাসাদে শুধু আমাদের মায়ের ওপরই ষড়যন্ত্র হয়নি, বরং রাজাও এর শিকার হলেন এবং তারপর কিভাবে তারা আমাদের বাবা মাকে মেরে ফেলল।
আর তারপর সেখান থেকে একজন পুরনো দাসী আমাদের সেখান থেকে বাঁচিয়ে নিয়ে জঙ্গলে চলে এলেন, না হলে আজ আমরাও বেঁচে থাকতাম না। এই জন্য আমি বড় বোনকে নিষেধ করেছিলাম যে সে আমাদের সম্পর্ক কোথাও না করে। যদি রাজপ্রাসাদে সব ঠিক থাকত তবে কিছু সময় পর আমি সামনে আসতাম, কিন্তু রাজপ্রাসাদে পৌঁছাতেই আমার সামনে সব ষড়যন্ত্র এসে গেল, কারণ দৈবক্রমে আপনার প্রথম রানীকে আমার কাছ থেকেই এই সব কাজ করাতে হয়েছিল, কারণ সে জানত না যে সে যার সাথে মিলে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা দুজনেই একে অপরের বোন। আর তারপর ছোট রাজকন্যা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা কেঁদে কেঁদে রাজাকে শোনাল এবং তারপর এটাও জানালো যে এই দুই বাচ্চা অন্য কেউ নয়, বরং আপনার উত্তরাধিকারী। রাজা যখন এই কথা শুনলেন তখন রাজার চোখে জল এসে গেল এবং তিনি দুই বাচ্চাকে গলায় জড়িয়ে নিলেন। মন্ত্রীও এই পুরো কাহিনী শুনে কাঁদতে লাগল। যখন রাজকন্যা পুরো গল্প শুনিয়ে দিল তখন রাজা রাগে দাঁড়িয়ে গেলেন যে তিনি রানীকে ছাড়বেন না, কিন্তু ছোট রাজকন্যা থামিয়ে দিল যে সে ছোট রানীর অপরাধী। আগে তো আপনি তাকে সম্মান সহকারে মুক্তি দিন, এর পরে ছোট রানীকে অনুমতি দিন যে সে তার জন্য শাস্তি নির্ধারণ করুক। রাজার ছোট রাজকন্যার এই পরামর্শ খুব পছন্দ হল, কারণ ছোট রাজকন্যা জানত যে ছোট রানী খুব দয়ালু, সে তাকে ক্ষমা করে দেবে, কারণ শাস্তি দিলেও সেই সময় ফিরে আসবে না যা সে কারাগারে কাটিয়েছিল, এবং যে বিচ্ছেদ এক বোনকে আরেক বোনের এবং দুই বাচ্চাকে তাদের মায়ের ছাড়া কাটাতে হয়েছিল। রাজা দুই বাচ্চাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসালেন এবং মন্ত্রী যে বেশ কিছুক্ষণ ধরে ছোট রাজকন্যাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং তার এই কাজ রাজার থেকে লুকানো থাকেনি। রাজা হেসে বললেন যে সে ছোট রাজকন্যাকে নিজের সাথে ঘোড়ার ওপর বসিয়ে নিক। মন্ত্রী রাজার কথা শুনে রাজকন্যাকে নিজের ঘোড়ায় চড়িয়ে রাজপ্রাসাদের দিকে চলল। রাজপ্রাসাদে পৌঁছে রাজা বড় রানীকে বেরিয়ে পড়ালেন এবং নিজে কারাগারে গিয়ে ছোট রানীর সামনে হাত জোর করে ক্ষমতা চাইতে লাগল এবং কেঁদে বলতে লাগল যে, এ রানী, আমি সব ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং আমি তোমাকে মুক্ত করার জন্য এসেছি। রানীকে সম্মান সহকারে মুক্ত করে বড় রানীকে তার সামনে হাজির করলেন এবং মন্ত্রী পুরো ঘটনা সবাইকে শোনাল। আর যখন ছোট রানী জানতে পারল যে এই দুই বাচ্চা তার, তখন তার কেঁদে কেঁদে হেঁচকি উঠে গেল। সে দুই বাচ্চা এবং ছোট বোনকে গলায় জড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে থাকল। তারপর রাজা বললেন যে আজ ছোট রানীর অধিকার আছে যে সে বড় রানীকে শাস্তি দিক, কিন্তু ছোট রানী এটা বলে তাকে ক্ষমা করে দিল যে চলে যাওয়ার সময় ফিরে আসতে পারে না এবং এটা সব আমার ভাগ্যে লেখা ছিল, যা অবশ্যই ঘটার ছিল, তাই আমি একে কোনো শাস্তি দেব না। তখন বড় রানী যে ভয়ে থরথর করে কাঁপছিল, সে যখন এই কথা শুনল তখন সেও ছোট রানীকে গলায় জড়িয়ে কাঁদতে লাগল এবং একই সাথে বলতে লাগল যে তুমি আমাকে ক্ষমা করে আমার উপর খুব বড় উপকার করেছ। আর তারপর রাজপ্রাসাদে খুব বড় উৎসবের ব্যবস্থা করা হল। এই সময় মন্ত্রী লজ্জা পেতে পেতে রাজার কাছে নিজের এবং ছোট রাজকন্যার বিয়ের কথা বলল। রাজা হেসে ছোট রাজকন্যার দিকে দেখলেন। ছোট রাজকন্যা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তারপর কিছুদিন পর খুব বড় উৎসবে মন্ত্রী এবং ছোট রাজকন্যার বিয়ে দেওয়া হল এবং সবাই হাসি খুশি থাকতে লাগল।